সুপ্রিয় দর্শকবৃন্দ, অন্যমঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত লাইভ টক শো। আমাদের আজকের অতিথি অন্যতম রাজনৈতিক বিশ্লেষক এবং সুপ্রিম পার্টির নেতা মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু। জনাব সোহেল সামাদ বাচ্চু, আজকে এই আলোচনায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তো আমরা শুরু করছি যে আপনি লক্ষ্য করেছেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে এক ধরনের কোন্দল শুরু হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিগত এক বছর বা এক বছরের বেশি, আপনি 14 মাস বলতে পারেন, এই 14 মাস ধরে সংস্কার কমিশন তথা পরবর্তীতে রাজনৈতিক ঐক্য কমিশন, সেই ঐক্যমতে যে আলী রিয়াজ সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারে যে এই কমিশন যা উপহার দিল আমাদেরকে আজকে 14 মাস পরে, সেটা আসলে খুবই হতাশাজনক, খুবই উদ্বেগজনক। বিশেষ করে বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 56টি। তার মধ্যে আওয়ামী লীগকে যদি আপনি বাদও দেন তাহলে 55টি নিবন্ধিত রাজনৈতিক দল। এই 55টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 25টি রাজনৈতিক দল, তার মধ্যে 20টি নিবন্ধিত আর 5টি অনিবন্ধিত। এই সমস্ত রাজনৈতিক দল, যার মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া ওদের পরিসংখ্যানে অন্যদেরকে খুব একটা পরিমাপ করার কোনো উপায় নেই, সেখানে আরো 30টি রাজনৈতিক দলকে বাদ দিয়ে বা 30টিরও অধিক রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে ঐক্য কমিশন যে ঐক্যে পৌঁছেছে, দেখেন সেই তাদের ঐক্যের মধ্যেই একটি ব্যাপক অনৈক্য সৃষ্টি হয়েছে। জুলাই সনদের স্বাক্ষর নিয়ে বিএনপি ইতিমধ্যে বলেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে। তাহলে আপনি বিশ্লেষণ করুন যে অন্তর্বর্তীকালীন এই সরকার বাংলাদেশকে কি উপহার দিল? ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করলো, রাজনীতিতে বিভাজন তৈরি করলো। একটি কথা আপনাকে বলতে চাই যে আমরা 2023 সালে নিবন্ধন পেয়েছি বাংলাদেশ সুপ্রিম পার্টি, আর আমি বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব। কিন্তু দেখেন, নিবন্ধন পাওয়ার পরে আমরা ইলেকশন করেছি এই কারণে যে আমাদের দলের সক্রিয়তা বাড়ানোর জন্য। কিন্তু দেখেন আমাদেরকে, আমরা আমরা যদি এই সময় নিবন্ধন পেতাম তাহলে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সময় নির্বাচন করতাম। কারণ একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে দলকে সক্রিয় করা, দলকে চাঙ্গা করা। এবং আপনি দেখেন সেখানে আজকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে এই ঐক্য কমিশন থেকে বাদে রাখলো। শুধু আমাদেরকে না, এরকম 32টি 33টি নিবন্ধিত দলকে তারা বাদে রাখলো। তাহলে দেখেন তারা কি করলো, তারা জাতিকে বিভাজিত করলো এবং ঐক্যের নামে এই 20-25টি দল নিয়ে যে পরিস্থিতি তৈরি হলো, যে জুলাই সনদ তৈরি হলো, আর সেই জুলাই সনদে যারা আপনার জুলাই সনদের প্রথম দাবিদার সেই এনসিপি সেই জুলাই সনদে স্বাক্ষর করলো না। এবং এখন আওয়াজ হচ্ছে, আলোচনা হচ্ছে যে সেই জুলাই সনদ বিএনপি বলছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। যে সমস্ত জায়গায় তারা একমত হয়েছিল সেই সমস্ত জায়গা বাদ দিয়ে যেখানে একমত হয়নি সেই সমস্ত জায়গাও তারা প্রবেশ করাচ্ছে। এখন রাষ্ট্রের এই পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশে মধ্যে অর্থনৈতিক অবস্থা ও দুরবস্থা, জনমনে হতাশা, জনমনে নিরাপত্তাহীনতা, আর এই পরিস্থিতিতে যখন রাজনৈতিক এই দলগুলোর মধ্যে আমাদের এই বিভাজন দৃশ্যমান, তখন স্বভাবতই বাংলাদেশের মানুষের মনে একটি উদ্বেগ এবং হতাশার তৈরি হয় যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি চাচ্ছে, কি তাদের উদ্দেশ্য। সুতরাং সন্দেহের অবকাশ নেই যে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাচ্ছে বা অদূর ভবিষ্যতে যে বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসবে তারও কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি না। এটা তো হচ্ছে সরকারের ব্যর্থতার বিষয়, কারণ সরকার তো আসলেই ব্যর্থ।
কারণ সব দিক থেকেই ব্যর্থ। আপনি লক্ষ্য করেছেন যে দ্রব্যমূল্যের পরিস্থিতিও কিন্তু এখন ভালো নয়। তো আমি আপনাকে আসলে যে বিষয়টি বলতে বলেছিলাম সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অন্তর্কোন্দল শুরু হয়েছে, এই অন্তর্কোন্দলের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সরকারের তো ব্যর্থতা আছে। সরকারের সাথে বিএনপির যে একটি নতুন বিরোধিতা তৈরি হলো সেটি তো আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যে কুন্দলটা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, দেখেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অনুসারে রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকবে, এটাই স্বাভাবিক এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কোন রাজনৈতিক দল একে অপরের সাথে সমমত পোষণ করবে, সমান আদর্শে বিশ্বাস করবে, একই আদর্শে বিশ্বাস করবে, এমনটি নয়। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই বিরোধ যেন রাষ্ট্রের ক্ষতি না করে, এই বিরোধ যেন জনগণের ক্ষতি না করে, এই বিরোধ যেন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে না ফেলে। প্রসঙ্গ হচ্ছে সেই জায়গায়। এখন আমরা তো দেখছি যে সেরকম একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আপনার কি মনে হয় না যে আসলে এই সমস্ত দলের জন্য শেখ হাসিনা উপযুক্ত ছিলেন? কারণ তিনি থাকা অবস্থায় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম অন্তর্কুন্দল আমরা দেখিনি। তিনি শক্ত হাতে বিষয়টি নিয়ন্ত্রণ করেছিলেন। তো আপনি কি এই মুহূর্তে শেখ হাসিনার অভাব অনুভব করছেন না? দেখেন, শেখ হাসিনার নেতৃত্বটা ছিল একক শাসন ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থাপনার মতো অনেকাংশেই। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের মানুষের যে মননশীলতা, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক চর্চার মধ্যে যে অনীহা, সেই অনীহায় তিনি শক্ত হাতে এইটা দমন পীড়ন করে এটাকে কন্ট্রোল করে রেখেছে। এর জন্যই তিনি স্বৈরাচার ছিলেন, এর জন্যই মানুষ তাকে স্বৈরাচার ট্যাগ লাগিয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতির উৎপন্ন হয়েছে, এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম। এখন এই দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না এবং বর্তমানে যে রাজনৈতিক দলগুলো সামনের কাতারে রয়েছে, বিশেষ করে বিএনপি ও জামাত জোট, যেটা অতীতে ছিল আওয়ামী লীগ সরকার থাকাকালে, সেই জোটই এখন বিভাজিত হয়ে, যেমন আমি এবং দামি নির্বাচন করেছে শেখ হাসিনা, যেমন তিনি সরকার করেছে এবং তার 14 দলের জোট জাতীয় পার্টিকে বিরোধী দল করেছে। অনুরূপভাবে বিএনপি সরকার গঠন করতে চায়, জামাতকে বিরোধী দল করতে চায়, বা তার সাথে এনসিপি ভাগ বাটোয়ারা নিয়ে প্রসঙ্গ থাকতে পারে, বা বিপি নূরের ভাগ বাটোয়ারা নিয়ে প্রসঙ্গ থাকতে পারে, জুনায়েদ সাকিব ভাই যদি একটা সিট পায় সেখানে ভাগ বাটোয়ারা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, আলোচনা থাকতে পারে এবং সমঝোতা থাকতে পারে। এটা গণতান্ত্রিক চর্চার মধ্যে, এটা অবান্তর কিছু না। এটা সময়ে যুগে যুগে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এরকম হয়ে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসা, জনকল্যাণের রাজনীতিতে ফিরে আসা এবং বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা, বাংলাদেশের চাঁদাবাজি মুক্ত করা, বাংলাদেশের মানুষের সর্বোত্তম কল্যাণ সাধনের জন্য রাজনীতি হওয়া উচিত। আপনি দেখেন, সে মেট্রো রেলের যে স্প্রিং করে যে লোকটা মারা গেল, দেখেন সরকার তাকে মাত্র 5 লাখ টাকা দিল, তার পরিবারটার কি পরিস্থিতি দেখেন। কোন রাজনৈতিক দল কিন্তু এগিয়ে আসেনি। সুতরাং এখানে বুঝতে হবে আমাদের সুপ্রিম পার্টির এত সিনিয়র নেতৃবৃন্দ, তারাও কিন্তু খুব একটা আগ্রহ করে এই পরিবারের দিকে এগিয়ে আসেনি। কিন্তু আমি হৃদয় অনুভব করি যে আমাদের উচিত ছিল ওই পরিবারের পাশে দাঁড়ানো। সুতরাং এখন না, রাজনীতিটা আমরা তো বিএনপির একজন নেতাকে দেখেছি যে তার 2 বাচ্চার লেখাপড়ার দায়িত্ব তিনি নিয়েছেন। এটা তো না, একটি বড় ভাইয়া, লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বিএনপির এক নেতা, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আমি বিষয়টা জানি না, তারপর আপনারা শুনলাম। এটা যদি হয় খুব ভালো কথা, কিন্তু যে একটি আমাদের ঝাঁপিয়ে পড়া, আমাদের সকল রাজনৈতিক দলেরই উচিত ছিল জনকল্যাণের বিষয়ে খুবই সচেতন থাকা। এখন আমরা যদি রূপক কিছু দেখাই, মানে মুখে মুখে কল্যাণের কথা বললাম, দিন শেষে ক্ষমতার প্রতি আসক্তি, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সম্পদের প্রতি আসক্তি, দুর্নীতি, টাকা পাচার, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ভাই, আমার কথা হচ্ছে যে রাজনীতির মধ্যে স্বচ্ছতা আসতে হবে এবং জনকল্যাণ দৃশ্যমান হতে হবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই যে বাজার ব্যবস্থায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না, একটি দোকান 2-3টা দলের নেতাদের কাছে মানে দিতে হয়, কি বলে না ওই যে। না 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 আমরা এই ক্ষেত্রে একটু 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 আপনাকে থামাচ্ছি। সে হচ্ছে এটা তো আমরা এতদিন শুনে শুনে আসছি যে এটা আওয়ামী লীগের কারণে হয়েছে কিংবা শেখ হাসিনার কারণে হয়েছে। তো এখন যে আমরা এত শেখ হাসিনাকে দোষারোপ করলাম এই বিষয়গুলোর জন্য, তো এখন যদি অবস্থাটা সেরকমই থাকে তাহলে আমরা কেন শেখ হাসিনাকে দোষারোপ করলাম?
না দেখেন, বিষয়টা খুব ক্লিয়ার কাট। শেখ হাসিনা চেষ্টা করেছে বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন দেখানোর জন্য, তিনি পারছেন। তিনি মেট্রো রেল দেখিয়েছেন, তিনি পদ্মা সেতু দেখিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেস দেখিয়েছেন, সে অভূতপূর্ব উন্নয়ন তিনি দেখিয়েছেন। পাশাপাশি তার লোকেদের দুষ্কৃতি আমরা দেখেছি বেগমপাড়া, দেখেছি ক্যাসিনো কাণ্ড, দেখেছি গুম, দেখেছি নানা রকমের সন্ত্রাসী কার্যক্রম। কিন্তু দিন শেষে দেখেন শেখ হাসিনা 5ই আগস্ট পরবর্তীতে সেই দুর্নীতি কিন্তু দুর্নীতির জায়গায় রয়ে গেছে, মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছে ডেভেলপমেন্ট, সেই অনিয়মের জায়গায় রয়ে গেছে, মাঝখান দিয়ে বন্ধ হয়েছে উন্নয়ন। দেখেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পিএ, এপিএস, এই কাণ্ডগুলো দেখেন। তারপর দেখেন বই কাণ্ড, এনসিপির নেতা তানভীর সাহেব, এই যে নতুন যে দরবেশ, এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা এড়িয়ে যেতে পারি না। এখন বিষয় হচ্ছে না, সেই আওয়ামী লীগের সময়টা এই ক্ষেত্রে আপনাকে একটু থামাচ্ছি। সেটি হচ্ছে, আমরা এই যে দুর্নীতির গল্পগুলো শুনি, এগুলো তো সবই গল্প। এই পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়েছে, মেট্রো রেলে কোনো দুর্নীতি হয়েছে, এই যে উড়াল সেতুগুলো হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়েছে? এই সরকারকে সেটা প্রমাণ করতে পেরেছে? না, এগুলো তো মিডিয়ার একদমই পারে সৃষ্টি, না। এগুলো তো একজন তথ্য সন্ত্রাস। আমরা তো দুর্নীতি যে হয়েছে তা কোনো প্রমাণ পাচ্ছি না, শুধু মানুষের মুখেই শুনছি। আমরা এই অপবাদ দিয়ে তো শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। তো এই সরকার প্রমাণ করে দেখায় যে তখন দুর্নীতি হয়েছিল, কোন কোন প্রজেক্টে কত টাকা দুর্নীতি হয়েছিল, তার তো কোনো প্রমাণ এখন পর্যন্ত হাজির করতে পারছে না। না, তা তো পারেনি, তা তো অবশ্যই পারেনি, শুধু মুখের বুলি বলছে। না, বেগমপাড়া যেহেতু তৈরি হয়েছে, টাকা পাচার তো অবশ্যই হয়েছে। বেগমপাড়া কি হালাল টাকা দিয়ে হতে পারে না? না উপার্জিত না, টাকা দিয়ে হতে পারে না? বেগমপাড়া তার হালাল আমরা টাকা। আমরা যারা বিদেশে চাকরি করে বা বিদেশে কাজ করে, তারা তো যথেষ্ট উপার্জন হয়, এবং সেই উপার্জিত টাকা এবং দেশের টাকা মিলে তো তারা ওরকম বাড়ি করতেই পারে। সেটাকে বেগমপাড়া বানানো তো ছিল একটা রাজনৈতিক অপপ্রচার, সেটাকে আমরা কেন পাত্তা দিচ্ছি? না না ভাই, সব ঠিক আছে, কথাটা বুঝতে হবে বাংলাদেশ থেকে টাকা পাচারের। শুনেন, সুইস ব্যাংক প্রতি বছর একটা প্রতিবেদন দেয়, এই টাকাগুলো তো বাতাসে উড়ে যায় না, এই টাকাগুলো তো হাওয়ায় যায় না, অদৃশ্যভাবে যায় না, এগুলো তো পাচার হওয়া টাকা। এখন এগুলো তো বৈধ টাকা না। এখন বিষয়টা হচ্ছে বুঝতে হবে, যদি শেখ হাসিনার সময়কালীন সময় যে টাকা পাচার গুলো হয়েছে, সেই একই রকম দুর্নীতি যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়, তাহলে পরিবর্তন নেই। এখন বিষয়টা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে তার 666,000 কোটি টাকার ট্যাক্স মওকুফ করেছে। হ্যাঁ, এবং এই যে তার যে উপদেষ্টারা, তাদের অর্থের হিসাব তারা এখন পর্যন্ত দেয়নি। তো সুতরাং আমরা যে স্বচ্ছতা চেয়েছিলাম, শুনেন শেখ হাসিনা কি করছে না করছে তার প্রকাশ তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করা উচিত ছিল, করতে পারেনি। কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কি পরিমাণ টাকা পয়সার দুর্নীতি হয়েছে, এটা জাতির সামনে প্রকাশ করতে পারেনি। এখন যদি যেটা প্রকাশ দুর্নীতি না করতে, হয়, যদি দুর্নীতি না হয়ে থাকে, তাহলে সেই তথ্য প্রকাশ করবেন কোত্থেকে? কারণ যখনই তিনি অনুসন্ধান করতে গিয়েছেন তখন তো কোনো দুর্নীতি খুঁজে পাননি। যেহেতু পাননি, সেহেতু তিনি তথ্য প্রকাশ করতে পারেননি। আমাদের কাজই হচ্ছে মানুষের নামে দুর্নাম করে বেড়ানো, এবং শেখ হাসিনার ক্ষেত্রে তাই ঘটেছে। তো এই বিষয়টি আপনি আহ কিভাবে প্রতিকার করা না যায় সে ব্যাপারে আপনার ভাই, শুনেন মতামত শুনেন দিয়ে আমরা শুনেন আজকের অনুষ্ঠানটি শেষ করব। যে শেষ না, আমি আপনার বললাম, অনুষ্ঠানের শেষে এই সম্পর্কে আপনার মূল্যায়নটা আমরা একটু শুনতে চাই। না আমি বলি, আপনি একটা কথা বলি, বাংলাদেশে মনোনয়ন বাণিজ্য হয়, বাংলাদেশে পরিবারতন্ত্র আছে। শেখ হাসিনার পরিবারদের মাসোয়ারা না দিলে, পরিবারের সদস্যদের মাসোয়ারা না দিলে মনোনয়ন হয় না। একটা ইউনিয়ন পর্যায়ে নেতাদের মনোনয়ন নিতে গেলেও সেখানে অনেক টাকা লাগে। এলাকা এগুলো তো ভিত্তিক, গল্প, এগুলো তো গল্প, না না এটার কোনো শুনেন, প্রমাণ এগুলো আছে? এগুলো এগুলো মোটেও গল্প না। শুনেন, এগুলো মোটেও গল্প না। বিষয়টা হচ্ছে যে ন্যায় সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। বিষয়টা হচ্ছে যে অনিয়ম দুর্নীতি যে হয় প্রমাণ না, কোথায়? কোন প্রমাণের সেটা ভিত্তিতে আপনি এটা বলছেন? শুনেন, প্রমাণ আছে, প্রমাণ অবশ্যই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রমাণ দেওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, তিনি সেটা দিতে ব্যর্থ হয়েছেন। বরঞ্চ তার উপদেষ্টা মন্ডলীরা বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে দুর্ভোগের দিকে নিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছে। এবং যে চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা ছিল, সেই চাঁদাবাজি বরঞ্চ এখন 5ই আগস্টের পর দ্বিগুণ বেড়ে গেছে। সেই সন্ত্রাসবাদ, সেই নিরাপত্তাহীনতা, সেই নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ শেখ হাসিনার সময় যা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি এখন বর্তমানে, সেটা বলতে পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, সেটা বলতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে যে তারপরে তো সব দোষ শেখ হাসিনারই, তাই না? আর অন্য সবাই তো ফেরেস্তা, একমাত্র খারাপ হলেন শেখ হাসিনা, এই তো।
না শুনেন, শেখ হাসিনা ভালো না খারাপ সেটার ব্যাখ্যা দিবে আইনি প্রক্রিয়ার মধ্য থেকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা অনিয়ম তদন্ত সাপেক্ষে তার বিচার হওয়া উচিত, এবং সেই বিচার আইন যদি অমান্য হয়, দেশে যদি অনিয়ম হয়, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি রাষ্ট্রের বিরোধিতা করে, রাষ্ট্রযন্ত্রের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলতে চায়, তাহলে প্রত্যেকের বিচার হওয়া উচিত। সেটা যদি শেখ হাসিনা হয়, সেটা যদি তারেক রহমান হয়, সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়, তাহলে কেউই, সেটা যদি আমরাও হই, তাহলে সেটা বিচারের ঊর্ধ্বে নয়। সেটা অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। এর জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, আপনার অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, দর্শকরা শুনলেন। আশা করছি এরপরেও আপনাকে আমরা আমাদের কাছে পাবো দর্শকদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে এবং আপনাকে সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।